10 এপ্রিল 1912 সাল ইংল্যান্ডের সাউথ দাপটন বন্দর থেকে যখন বিশ্বের সবচাইতে বড় এবং বিশালবহুল জাহাজটি যাত্রা শুরু করেছিল তখন মানুষের দম বন্ধ হয়ে আকাশচুম্বী। তারা বলেছিল এই জাহাজ স্বয়ং ঈশ্বরও ডুবাতে পারবেন না। কিন্তু আজ 114 বছর পর আটলান্টিকের 12,000 ফুট গভীরে সেই অহংকার নিথর হয়ে পড়ে আছে। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর মরীচিকার ধরা লোহার কঙ্কাল। যে জাহাজটি ছিল রাজপ্রাসাদের মতো উজ্জ্বল, আজ সেটি হয়ে দাঁড়িয়েছে 1500 মানুষের এক অন্ধকার সমাধি। আপনি কি জানেন সেই অভিশপ্ত রাতে টাইটানিক যখন ডুবছিল তখন সাগরের অন্ধকার ঢেউয়ের আড়ালে আসলে কি ঘটেছিল? কেন আধুনিক প্রযুক্তির জাহাজটি একটি আইসবার্গের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো? সেটি কি কেবল এক দুর্ঘটনা ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল এমন কোনো ষড়যন্ত্র যা আজও ইতিহাস থেকে মুছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়? বসে পড়ুন শক্ত হয়ে, আজ আমরা টাইটানিকের সেই অভিশপ্ত ডেক থেকে যাত্রা শুরু থেকে পাড়ি দিব আটলান্টিকের এমন সব জায়গায় যেখানে সাধারণ মানুষ পৌঁছানোর সাহস পায় না। 20 শতকের শুরুর দিক, যখন মানুষ মনে করত প্রযুক্তি দিয়ে তারা প্রকৃতিকেও জয় করে ফেলেছে, ঠিক সেই সময় হোয়াইট স্টার লাইন কোম্পানির মালিক জে ব্রুস ইসমাইল এবং আয়ারল্যান্ডের সিউ ইপার্ড হার্ল্যান্ড অ্যান্ড উলফ এর পরিকল্পনায় জন্ম নেয় এক দানবীয় জাহাজ যার নাম দেওয়া হয় RMS টাইটানিক। এটা ছিল সেই সময়ের সবচেয়ে বড় সচল বস্তু। 882 ফুট লম্বা এবং 92 ফুট চওড়া এই জাহাজটি তৈরি করতে 3000-এর বেশি শ্রমিক দিনরাত কাজ করেছিল। যখন টাইটানিক সাগরের বুকে প্রথম ভাসানো হয় তখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে তাকিয়েছিল। টাইটানিক কেবল একটি জাহাজ ছিল না, এটি ছিল মানুষের দম্ভের প্রতীক। কোম্পানির পক্ষ থেকে বড় গলায় ঘোষণা করা হয়েছিল এটি আনসিঙ্কেবল, বা যা কোনোদিনও ডুববে না বা ডুবাতে পারবে না। কোম্পানির ইঞ্জিনিয়ারদের বিশ্বাস ছিল যদি 4টি কক্ষ পানিতে ভরে যায় তবুও টাইটানিক ডুববে না। এই অতি আত্মবিশ্বাসী ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভুলের প্রথম ধাপ। 10 এপ্রিল 1992 ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে যখন টাইটানিক যাত্রা শুরু করে তখন সেখানে উৎসবের আমেজ। প্রথম শ্রেণীর যাত্রীদের তালিকায় ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা। টাইটানিকের ভেতরটা ছিল এক আধুনিক রাজপ্রাসাদ। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ছিল জিমনেশিয়াম, লাইব্রেরি, সুইমিং পুল এবং তুর্কি গোসলখানা। জাহাজের এই বিখ্যাত গ্র্যান্ড স্টেয়ারকেস বা বিশাল সিঁড়িটি ছিল এক কাঠের তৈরি এবং তার উপরে ছিল কাচের ডোম। রাতের বেলা যখন হাজার হাজার বাতি জ্বলে উঠত তখন টাইটানিককে মাঝ সমুদ্রে একটি ভাসমান হীরা বলে মনে হতো। কিন্তু এই বিলাসিতার আড়ালে একটা অদ্ভুত বৈষম্য ছিল। প্রথম শ্রেণীর জন্য যেখানে রাজকীয় আয়োজন, সেখানে তৃতীয় শ্রেণীর যাত্রীরা গাদাগাদি করে জাহাজের একদম নিচের তলায় থাকতো। যখন অনেকে আমেরিকায় যাচ্ছিলেন এক টুকরো উন্নত জীবনের আশায়, তারা জানতেন না তাদের সেই স্বপ্ন আটলান্টিকের লোহা পানিতে সমাধি হতে চলেছে। যাত্রা শুরু করার পর প্রথম 4 দিন ছিল একদম শান্ত। সমুদ্র ছিল আয়নার মতো পরিষ্কার। এই পুরো শান্তি ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ এবং জাহাজের অফিসারদের মনে এক অদ্ভুত অসতর্কতা তৈরি করে দিয়েছিল। টাইটানিকের এই যাত্রাকে বিশ্বের কাছে স্মরণীয় করে রাখতে জাহাজের গতিবেগ ক্রমাগত বাড়ানো হচ্ছিল। ক্যাপ্টেন স্মিথ তার 43 বছরের অভিজ্ঞতায় কখনো কোনো বড় দুর্ঘটনায় মুখে পড়েননি। তাই তখন মাঝ আকাশ থেকে একের পর এক আইসবার্গের সতর্ক বার্তা আসতে শুরু করলো। তিনি সেগুলোকে গুরুত্বই দিলেন না। রেডিও অপারেটর জ্যাক ফিলিপস যখন অন্য জাহাজের পাঠানো আইসবার্গের ওয়ার্নিং পাঠাচ্ছিলেন তখন তিনি ব্যস্ত ছিলেন যাত্রীদের ব্যক্তক্রমে টেলিগ্রাম পাঠাতে। তিনি এমনকি বিরক্তি নিয়ে এই অপারেটরকে রিপ্লাই দিয়েছিলেন, শুট আপ, আই এম বিজি। প্রকৃতির এই নীরব সতর্কতাকে তুচ্ছবান করাই ছিল টাইটানিকের পতনের দ্বিতীয় ধাপ। 14 এপ্রিল 1912 রাত 11:40। আবহাওয়া ছিল হাড় কাঁপানো ঠান্ডা। সমুদ্র এতই শান্ত ছিল যে আইসবার্গের গায়ে কোনো ঢেউ আছড়ে পড়ছিল না, ফলে দূর থেকে আইসবার্গ চেনা প্রায় অসম্ভব ছিল। লকারে চাবি না থাকায় লুক আউট অফিসারদের কাছে বাইনোকাল ছিল না। তারা কেবল খালি চোখে অন্ধকার ভেদ করার চেষ্টা করছিলেন। হঠাৎ ফার্স্ট অফিসার ফ্রেডরিক ফ্লিট সামনে কালো একটা বিশাল পাহাড় দেখতে পান। তিনি পাগলের মতো 3টি ঘন্টা বাজিয়ে চিল্লে ওঠেন,
আইসবার্গ রাইট আহেড, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অফিসার মারডক ইঞ্জিন উল্টো ঘোরানোর আদেশ দিলেও 46,000 টন ওজনের এই দানবকে কয়েক সেকেন্ডে থামানো প্রায় সম্ভব ছিল না। আইসবার্গের ধারালো অংশটি টাইটানিকের ডান পাশে একটি চেরা দাগ তৈরি করে দেয়। 16টি ওয়াটার টাইপ কম্পার্টমেন্টের মধ্যে 5টি কক্ষ নিমেষে পানিতে ভরে যায়। 5টি কক্ষ নষ্ট হওয়া মানেই টাইটানিকের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। মানুষের দম্ভ চুরমার হতে শুরু করে আটলান্টিকের সেই নিস্তব্ধ অন্ধকারে। টাইটানিক ডোবার পেছনের সবচেয়ে বড় কারণগুলোর একটি ছিল মানুষের চরম গাফিলতি। আপনি কি বিশ্বাস করবেন? মাত্র 15 থেকে 20 টাকার একটি অসাধারণ চাবির অভাবে ধ্বংস হয়ে গিয়েছিল 100 কোটি টাকার এই জাহাজ। লুক আউট অফিসারদের কাছে যদি বাইনোকুলার থাকতো তবে তারা আইসবার্গটি অনেক দূর থেকে দেখতে পেতেন, কিন্তু সেই বাইনোকুলারগুলো ছিল একটি লকারে তালাবদ্ধ। তাই সেই লকারের চাবিটি ছিল অফিসার ডেভিড বিলারের পকেটে। তাকে শেষ মুহূর্তে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তাড়াহুড়ো করে নামার সময় তিনি চাবিটি অন্য কাউকে দিতে ভুলে গিয়েছিলেন। ফলে আধুনিক বিশ্বের সবচাইতে শক্তিশালী জাহাজটি মাঝ সমুদ্রে হয়ে পড়েছিল অন্ধ। এই একটি ছোট চাবি যদি সেদিন হাত বদল হতো তবে 1500 মানুষের প্রাণ হয়তো বেঁচে যেত। টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ ছিলেন শেষ সময়ের সবচেয়ে অভিজ্ঞ ক্যাপ্টেন। তাকে বলা হতো মিলিয়নিয়ারদের ক্যাপ্টেন। এটি ছিল তার অবসর আগের শেষ যাত্রা। তিনি চেয়েছিলেন তার কর্মজীবনের ইতি টানতে একটি বিশ্ব রেকর্ড দিয়ে, আর তাই আটলান্টিকের বিপজ্জনক আইসবার্গ জোনে থাকা সত্ত্বেও তিনি জাহাজের গতি কমাননি, বরং বাড়ি দিয়েছিলেন। আইসবার্গের 6টি সতর্কতা সংকেত তার টেবিলে এসেছিল, কিন্তু তিনি ভেবেছিলেন টাইটানিকের মতো বিশাল জাহাজ ছোটখাটো বরফের ধাক্কায় কিছুই হবে না। এই অতি বিশ্বাসই কাল হয়েছিল। যখন আইসবার্গটি চোখের সামনে এলো তখন জাহাজের গতি ছিল 22 নট। এত বিশাল ওজনের একটি জাহাজকে এই গতিতে থামানো বা ঘোরানো পদার্থবিজ্ঞানের নিয়মেই অসম্ভব ছিল। টাইটানিক যখন ডুবছিল তখন সেখান থেকে মাত্র 9 থেকে 10 মাইল দূরে দাঁড়িয়েছিল এসএস ক্যালিফোর্নিয়ার নামক একটি জাহাজ। তারা টাইটানিককে স্পষ্ট দেখতে পাচ্ছিল। টাইটানিক থেকে যখন সাদা রঙের বিপদ সংকেত বা ফ্লেওয়ার ছোড়া হচ্ছিল, ক্যালিফোর্নিয়াদের ক্যাপ্টেন লর্ড ভেবেছিল সেগুলো হয়তো কোনো উৎসবের বাজি। সবচাইতে দুঃখজনক বিষয় হলো ক্যালিফোর্নিয়ার একমাত্র রেডিও অপারেটর সিরিল ইভান্স রাত 11টার সময় তার রেডিও বন্ধ করে ঘুমাতে চলে গিয়েছিলেন। টাইটানিক যখন সাহায্যে চেয়ে হাহাকার করছিল তখন মাত্র 10 মাইল দূর থেকে একটি জাহাজ সব দেখেও চুপ ছিল। যদি সেই রেডিওটি চালু থাকতো তবে 1 ঘন্টার মধ্যে ক্যালিফোর্নিয়ার টাইটানিক কাছে যেতে পারতো এবং প্রতিটি মানুষকে বাঁচানো সম্ভব হতো। টাইটানিকের ধারণ ক্ষমতা ছিল 3500 যাত্রী, কিন্তু লাইফ বোট ছিল মাত্র 20টি। আইনের ফাঁকফোকর ব্যবহার করে কোম্পানি এই ব্যবস্থা করেছিল যাতে ডেকে যাত্রীদের হাঁটা চলায় অসুবিধা না হয়। তাদের অহংকার ছিল এতটাই যে তারা ভেবেছিল লাইফ বোটের কোনোদিনও প্রয়োজন হবে না। তার চেয়ে ভয়ঙ্কর ছিল সেই রাতের উদ্ধার কাজ। প্রথম দিকে যে লাইফ বোটগুলো নামানো হয়েছিল সেগুলোতে 65 জনের জায়গায় মাত্র 20 থেকে 25 জন যাত্রী তোলা হয়েছিল। ধনী যাত্রীদের আগে বাঁচানোর এই নির্লজ্জ রাজনীতি টাইটানিকের ট্র্যাজেডিকে আরো করুণ করে তুলেছিল। টাইটানিক যখন আটলান্টিকের বুকে ভাসছিল তখন কেউ কল্পনাও করেনি যে এই বিশাল জাহাজটি কোনোদিনও ডুববে না। আর এই অজেয় হওয়ার অহংকার থেকে জন্ম নিয়েছিল এক ভয়াবহ গাফিলতি। রাত 12:05। ক্যাপ্টেন স্মিথ যখন বুঝতে পারলেন জাহাজ আর বাঁচানো সম্ভব নয়, তিনি লাইফ বোটগুলো নামানোর আদেশ দিলেন। কিন্তু জাহাজের ক্রুরা এই ধরনের জরুরি অবস্থার জন্য মোটেও তৈরি ছিলেন না। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। চারদিকে সাইরেনের শব্দ, পানির গুম গুম আওয়াজ আর মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। অফিসাররা চিৎকার করে বলেছিলেন ওমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট, প্রথমে নারী ও শিশুরা। কিন্তু অনেক পরিবার একে অপরের হাত ছাড়তে চাইছিল না। অনেক ধনী যাত্রী ভাবছিলেন জাহাজটি ডুববে না, তাই তারা উচ্চ কেবিন ছেড়ে মাঝ সমুদ্রে ছোট একটি কাঠের নৌকায় উঠতে অস্বীকার করেছিলেন। এই দ্বিধা আর বিশৃঙ্খলার কারণে প্রথমের দিকের লাইফবোটগুলো প্রায় অর্ধেক খালি অবস্থায় পানিতে নামিয়ে দেওয়া হয়েছিল। 65 জনের জায়গায় মাত্র 12 বা 15 জন নিয়ে নৌকাগুলো ভেসে যাচ্ছিল। যখন জাহাজের ডেকে কয়েকশো মানুষ বাঁচার জন্য হাহাকার করছিল। টাইটানিকের লাইফ বোটের সেই রাতটি ছিল চরম বৈষম্যের সাক্ষী। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ডেক পর্যন্ত পৌঁছানো যতটা সহজ ছিল, দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য তা ছিল একটি গোলক ধাঁধা। জাহাজের একদম নিচের তলায় থাকা সেই গরিব মানুষগুলো যখন বুঝতে পারলেন জাহাজ ডুবছে, তারা উপরে ডেকে আসার চেষ্টা করেন। কিন্তু অভিযোগ আছে অনেক জায়গায় গেট বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে বিশৃঙ্খলা না হয়। পরিসংখ্যানে দেখা যায় প্রথম শ্রেণীর প্রায় 97%
নারী বেঁচে ফিরেছিলেন, যেখানে তৃতীয় শ্রেণীর অর্ধেকের বেশি নারী ও শিশু আটলান্টিকের নোনা পানিতে প্রাণ হারান। অনেক মা তার সন্তানকে বুকে জড়িয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন, কারণ তাদের জন্য কোনো লাইফ বোট রাখা হয়নি। রাত 2:20। টাইটানিক যখন পুরোপুরি পানির নিচে তলিয়ে গেল, তখন কয়েকশো মানুষ লাইফ জ্যাকেট পরে হিমাঙ্কের নিচের তাপমাত্রার পানিতে ভাসছিলেন। তারা চিৎকার করে সাহায্য চাইছিলেন। যারা লাইফ বোটে উঠেছিল তারা মাত্র কয়েকশো গজ দূর থেকে এই হাহাকার শুনছিলেন, কিন্তু তারা আর ভয়ে ফিরে আসছিলেন না, কারণ তারা ভেবেছিলেন পানিতে থাকা মানুষগুলো যদি নৌকায় ওঠার চেষ্টা করে তবে নৌকাটি ডুবে যাবে। টাইটানিক ডুবে যাওয়ার পর যখন এই ঘটনা জানাজানি হয়, তখন পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়। ব্রিটিশ এবং আমেরিকার দুই তদন্ত কমিটি ক্যালিফোর্নিয়ার এবং তার ক্যাপ্টেন লর্ডকে এই ট্র্যাজেডির জন্য দায়ী করে। তদন্তে দেখা যায় ক্যালিফোর্নিয়ান যদি প্রথম রকেটটি দেখার সাথে সাথেই যাত্রা শুরু করত, তবে তারা জাহাজটি ডোবার আগে সেখানে পৌঁছে যেত। ক্যাপ্টেন লর্ড বাকি জীবন এই কলঙ্ক নিয়ে বেঁচেছিলেন। কিন্তু অন্যান্য নাবিকদের বর্ণনা অনুযায়ী সমুদ্র ছিল একদম শান্ত এবং পরিষ্কার। এটি কি কেবল ভুল ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য? অনেকে মনে করেন ক্যালিফোর্নিয়া নিজেও বরফের ভয়ে এতটা আতঙ্কিত ছিল যে তারা অন্যকে বাঁচাতে গিয়ে নিজেদের ঝুঁকি নিতে চায়নি। কল্পনা করুন সেই মুহূর্তটি, টাইটানিকের দিকে যখন শত শত লাইফ বোট না পেয়ে মৃত্যুতে বরণ করে নিচ্ছিল, তখন দিগন্তে ক্যালিফোর্নিয়ার বাতিগুলো দেখা যাচ্ছিল। লাইফ বোটে থাকা যাত্রীরা বারবার বলেছিলেন, দেখো ওই তো একটি জাহাজ আসছে। সেই জাহাজটি কোনোদিন আসেনি। এই ট্র্যাজেডি আমাদের শেখায় যে প্রযুক্তির চেয়েও মানুষের দায়িত্ববোধ এবং সহমর্মিতা কত বেশি জরুরি। ক্যালিফোর্নিয়ার সেই নীরবতা আজও আটলান্টিকের হাওয়ায় এক দীর্ঘশ্বাস হয়ে রয়ে গেছে। এটি কেবল একটি উদ্ধার কাজে ব্যর্থতা নয়, এটি ছিল মানবতার এক চরম পরাজয়। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যখন রবার্ট ব্যালার্ড প্রথম আটলান্টিকের 12,500 ফুট গভীরে টাইটানিককে খুঁজে পান, তখন কিন্তু পুরো পৃথিবী থমকে গিয়েছিল। সবাই ভেবেছিল জাহাজটি হয়তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু ক্যামেরা যখন নিচে নামলো, দেখা গেল টাইটানিক আজও তার রাজকীয় গাম্ভীর্য নিয়ে সাগরের অতলে দাঁড়িয়ে আছে। যদিও সেটি এখন দুই ভাগে বিভক্ত, কিন্তু আপনি কি জানেন আজ থেকে 100 বছর আগে টাইটানিককে যেমন দেখা গিয়েছিল, আজকে টাইটানিক আর তেমন নেই। সমুদ্রের লোহা, পানি আর প্রচণ্ড চাপ ধীরে ধীরে এই ইতিহাসকে মুছে ফেলেছে। আমরা যখন এই ভিডিওটি দেখছি, ঠিক এই মুহূর্তেও টাইটানিকের ডিক থেকে লোহার টুকরো খসে পড়ছে। বিজ্ঞানীরা টাইটানিকের ধ্বংসাবশেষ পরীক্ষা করতে গিয়ে এই অদ্ভুত জিনিসের সন্ধান পেয়েছিলেন। একে বলা হয় রাস্টিকল, যা দেখতে অনেকটা বরফের ঝুলন্ত টুকরোর মতো, কিন্তু আসলে তা মরিচা। আর এর পেছনে রয়েছে এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, যার নাম দেওয়া হয়েছে হ্যালোমোনাস টাইটানিক। এই ব্যাকটেরিয়াগুলো লোহা খেয়ে বেঁচে থাকে। এরা প্রতিদিন প্রায় কয়েকশো পাউন্ড লোহা খেয়ে শেষ করে ফেলেছে। টাইটানিকের সেই বিখ্যাত গ্র্যান্ড স্টারকেস, ক্যাপ্টেনের কেবিন আর বিশাল সব চিমনি, সবই আজ এই ব্যাকটেরিয়ার পেটে যাচ্ছে। এটি কোনো সাধারণ ক্ষয় নয়, এটি হলো একটি জীবন্ত জাহাজের তিলে তিলে মৃত্যু। গবেষকদের মতে টাইটানিকের আয়ু আর খুব বেশি দিন নেই। যেভাবে ব্যাকটেরিয়া আর সমুদ্রের স্রোত একে আক্রমণ করছে, তাতে 2030 থেকে 40 সালের মধ্যে টাইটানিকের ছাদ পুরোপুরি ধসে পড়বে। কয়েক দশকের মধ্যে এটি কেবল সমুদ্রের তলদেশ একটি মরিচার স্তূপে পরিণত হবে। আমরা হয়তো শেষ প্রজন্ম যারা টাইটানিককে এই অবস্থায় দেখতে পাচ্ছি। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার নেশা মানুষকে আজও তাড়িয়ে বেড়ায়, আর এই নেশায় 2023 সালে জন্ম দিয়েছিল এক নতুন ট্র্যাজেডির, টাইটান সাবমেরিন দুর্ঘটনা। 5 জন আরোহী নিয়ে টাইটানিক দেখতে যাওয়া সেই ছোট সাবমেরিনটি পানির প্রচণ্ড চাপে ইমপ্লোশন বা অন্তর্মুখী বিস্ফোরণের শিকার হয়। টাইটানিক যেন আজও তার কাছে আসা মানুষকে সতর্ক করছে, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে শান্তিতে ঘুমাতে দাও। এই আধুনিক ট্র্যাজেডি প্রমাণ করছে যে টাইটানিক আজও কতটা বিপজ্জনক এবং রহস্যময়। এটি কেবল একটি জাহাজ নয়, এটি আটলান্টিকের এক অভিশপ্ত এলাকা। টাইটানিক হয়তো আর কয়েক বছর পর চোখে দেখা যাবে না, কিন্তু মানুষের মনে এই জাহাজের গল্প চিরকাল বেঁচে থাকবে। এটি আমাদের শিখিয়েছে বিনয়, এটি আমাদের শিখিয়েছে ত্যাগের মহিমা। আটলান্টিকের সেই হাড় কাঁপানো অন্ধকারে টাইটানিক আজও এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, মানুষের দম্ভ আর নিয়তির এক অদ্ভুত লড়াইয়ের। বন্ধুরা, আজকের এই কিছু মিনিটের ডকুমেন্টারি আপনাদের কেমন লেগেছে? আটলান্টিকের কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? টাইটানিকের সেই হারানো চাবি, নাকি সমুদ্রের তলে থাকা সেই অজানা দানব? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকবো।
আর আপনি যদি এমন সব হারহিম করা রহস্য, অজানা ইতিহাস, মহাকাশ ও মহাসাগরের ডার্ক রিয়েলিটি জানতে হলে বাংলা ডার্ক রিয়েলিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের উৎসাহিত করে আরও গভীর রহস্য উন্মোচন করতে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে।